শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির জন্য দুদকের চিঠি। স্ত্রী সহ জাপা চেয়ারম্যান জিএম কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। সৌদি সিংহাসন দখলের জন্য বাবাকে বন্দী, ভাইদের সরালেন মোহাম্মদ বিন সালমান। আফগানিস্তানে 105 টন মানবিক সহায়তা পাঠালো পাকিস্তান। এবং দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে জায়গা পেলেন 17 বছর বয়সী তারকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর 3টা সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। বিস ক্লাব ফ্রুট ফান বিস্কুট মানেই ফ্রুটি ক্রিমের সাথে হারিয়ে যাওয়া। ফ্রুট ফান বিস্কুট, ফ্রুটি ক্রিমে ফান চলবেই। এবারে চলে যাচ্ছি বিস্তারিত খবরে। আকাশপথের বিলাসিতায় লুকিয়ে আছে প্রতারণার ফাঁদ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 2 নারী কেবিন ক্রুর বিরুদ্ধে অভিযোগ, প্রেমের ফাঁদে ফেলে যাত্রীদের কাছ থেকে অর্থ, সোনা ও মূল্যবান উপহার হাতিয়ে নিয়েছেন। প্রমাণসহ অভিযোগে টালমাটাল বিমান কর্তৃপক্ষ। তদন্তে বেরোচ্ছে ভয়ঙ্কর সব তথ্য। বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে। আকাশপথে ভ্রমণ, ঝলমলে বিজনেস ক্লাস আর হাসিমাখা মুখের কেবিন ক্রু, সবই ছিল বিলাসিতার আবহ। কিন্তু সেই পরিবেশেই নাকি লুকিয়েছিল এক ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ। অভিযোগ উঠেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 2 নারী কেবিন ক্রু মৌরি ও খাদিজা সুলতানা শিমু পরিকল্পিতভাবে যাত্রীদের প্রেমের জালে ফেলে অর্থ, স্বর্ণ আর মূল্যবান উপহার হাতিয়ে নিয়েছেন। ভুক্তভোগী 2 যাত্রী কাতার প্রবাসী ব্যবসায়ী নাসির আহমেদ ও বেসরকারি এয়ারলাইন্সের কর্মকর্তা ওমর ফারুক দুজনেই অভিযোগ করে জানালেন এক ভয়ঙ্কর কাহিনী। তাদের দাবি, মৌরি ও শিমু সুযোগ পেলেই একই ফ্লাইটে দায়িত্ব নিতেন। বিজনেস ক্লাসের যাত্রীদের টার্গেট করে সম্পর্ক গড়ে তুলতেন এই 2 নারী। কখনো বিয়ের প্রলোভন, কখনো আবেগের খেলা, শেষ পর্যন্ত নগদ অর্থ, স্বর্ণ, আইফোন, এমনকি হীরার আংটি পর্যন্ত নিয়ে উধাও হয়ে যেতেন তারা। নাসির অভিযোগ করেন, মৌরি বিদেশ ভ্রমণের আড়ালে একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক চালিয়ে গেছেন। তার কাছ থেকে নিয়েছেন বিপুল অর্থ ও উপহার। অন্যদিকে ওমর ফারুক আদালতে মামলা করে জানান, শিমু বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে 21 লাখ টাকার বেশি অর্থ, গহনা আত্মসাৎ করেছেন। পরে ব্ল্যাকমেইল করার চেষ্টা চালান তিনি। অভিযুক্ত মৌরি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, নাসির তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসাতে চাইছেন। আর শিমুর মন্তব্য সম্পূর্ণ উল্টো। তিনি বলেন, এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। কিন্তু ভুক্তভোগীরা বলছেন, এটি কেবল ব্যক্তিগত সম্পর্ক নয়, এটি একটি পরিকল্পিত প্রতারণা চক্র। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স স্বীকার করেছে, এবার সুনির্দিষ্ট প্রমাণ সহ অভিযোগ পাওয়া গেছে। ছবি, ভিডিও ও নথিপত্র জমা দেওয়া হয়েছে কর্তৃপক্ষের কাছে। ইতোমধ্যেই শুরু হয়েছে প্রাথমিক তদন্ত। অভিযোগ প্রমাণ হলে চাকরিচ্যুতির পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় বিমান কর্তৃপক্ষ। তদন্ত এগোচ্ছে ধীরে, কিন্তু যাত্রীদের প্রশ্ন, আকাশপথের আড়ালে কি গড়ে উঠেছে এক গোপন প্রতারণার সিন্ডিকেট? তুষার ইসলাম, জাগো নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির পদক্ষেপ নিতে পুলিশ হেডকোয়ার্টারে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার প্লট জালিয়াতির অভিযোগে দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তারা এই চিঠি পাঠান। চিঠিতে বলা হয়, শেখ হাসিনা ও তার ছেলে বিদেশে পালিয়ে গেছেন। ন্যায় বিচারের স্বার্থে আসামির অবস্থান চিহ্নিত করে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে আদালত ওয়ারেন্ট ইস্যু করেছেন। এদিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজকের প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক
আজমিনা সিদ্দিক সহ অন্য আসামিদের বিরুদ্ধে পৃথক 3 মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে আজ। বৃহস্পতিবার সকালে ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে সাক্ষ্য গ্রহণটি অনুষ্ঠিত হয়। এর আগে মামলায় জব্দ তালিকার 44টি নথির বিষয়ে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়। আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবু সহ সব আসামিকে খালাস করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আসামিদের খালাস করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের উপর শুনানি শেষে বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এই সংক্রান্ত বিষয় রায় দেন। 21 আগস্টের যেই মামলায় আপনারা জানেন যেই মামলায় দণ্ড ছিল আপনার বিচারিক আদালত থেকে হাইকোর্ট ডিভিশনে দীর্ঘদিন পর সেই মামলা থেকে সমস্ত আসামিদেরকে খালাস দেওয়া হয়। সেই খালাসের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল ফাইল করে এবং আমাদের সর্বোচ্চ আদালত অ্যাপেলেট ডিভিশন লিভ মঞ্জুর করার পরে যে আপিল হয় সেই আপিল আমরা দীর্ঘদিন শুনানি করেছি। জনাব তারেক রহমান সাহেব এবং আপনার অন্যান্য যারা ছিলেন তারা যারা আপিল করতে পারেননি এবং যারা দেশে উপস্থিত ছিলেন না তাদের বেলায়ও সেই খালাসের আদেশ যেটা হাইকোর্ট বলেছিল যে খালাসের আদেশ তাদের বেলা প্রযোজ্য হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের এই সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর ভারপ্রাপ্ত সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক ইব্রাহিম মিয়া এই আদেশ দেন। মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে জিএম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে দুদক। এর অংশ হিসেবে এই দম্পতির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে সংস্থাটি। দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান। দুদকের অভিযোগ বিষয়ে বলা হয়, 2018 সালে 71 সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন দিতে 18 কোটি 10 লাখ টাকার ঘুষ গ্রহণ করা হয়, যার মূল সুবিধাভোগী ছিলেন তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। অভিযোগে বলা হয়, চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ না করায় অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরীকে দলীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয় এবং তার স্থলে জিএম কাদেরের স্ত্রী শরীফা কাদের সংসদ সদস্য হন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের জন্য প্রণীত নীতিমালায় গণমাধ্যমের স্বাধীনতা বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংবাদকর্মীরা। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তারা। কমিশন জানায়, গণমাধ্যমের সহায়তা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তাই সাংবাদিকদের দাবি গুরুত্বের সাথে বিবেচনা করবে কমিশন। রাকিব হাসানের রিপোর্টে বিস্তারিত। বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশন ভবনে কমিশনের আমন্ত্রণে মতবিনিময়ে বসেন আরএফইডির সদস্য সাংবাদিকরা। শুরুতে নির্বাচনের সাংবাদিকদের জন্য প্রণীত নীতিমালা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তারা। সাংবাদিকরা অভিযোগ করেন, এই নীতিমালার কারণে গণমাধ্যমের স্বাধীন কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে। তারা নীতিমালা পুনর্বিবেচনার দাবি জানান। আশাবাদী হয়েছিলাম যে বিগত সময়ে যে গণমাধ্যম নীতিমালাগুলো ছিল সেখান থেকে বড় ধরনের পরিবর্তন হবে, এই কমিশন এসে পরিবর্তন করবে, কিন্তু আসলে খুবই আশাহত হয়েছি যে তেমন কোনো পরিবর্তন হয়নি। আপনাদের কর্মকর্তারা আপনাদেরকে যা বুঝিয়ে দিচ্ছেন অনেকটা কপি পেস্টের মতো, বিগত সময়ে যা করেছেন তাই করছেন, সেটি গণমাধ্যম নীতিমালার ক্ষেত্রে। অন্যান্য অনেক বিষয়ে আপনারা অনেক এক্সপার্ট সিদ্ধান্ত নিচ্ছেন, অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন, কিন্তু সাংবাদিকদের ক্ষেত্রে একই পথ হাঁটছেন, এটি আসলে খুবই দুঃখজনক। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়, সাংবাদিকদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। আপনাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন, আপনারাই তো জানেন, আর আপনাদের আমাদের অংশ। আমরা বারবার বলেছি আপনাদের যাতে সহজ হয়, অবাধবদ্ধ হয়, আমরাও চাচ্ছি। কোনো অন্যায় প্রশ্রয় দিব না, ইনশাআল্লাহ অন্যায় কোনো প্রশ্রয় হবে না। কাজে আপনাদের সহযোগিতা চাই। আপনারা যে লিখিতভাবে দিয়েছেন, 3 বার করে রিপিট করেছি আমি যে ধন্যবাদ। আমরা ওটাকে দেখব, দেখে আমরাও আমাদের পর্যালোচনা করে আপনাদের জন্য যেটা সহজ হয়, যেটা উভয় পক্ষের জন্য, মানুষের জন্য, স্বচ্ছ নির্বাচনের জন্য, ফেয়ার নির্বাচনের জন্য।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, অর্থ পাচার কমেছে কিনা তা বলা সম্ভব নয়, তবে পাচারের প্রতিরোধক কিছু ব্যবস্থা তৈরি হয়েছে। অর্থ পাচারের একটা অন্যতম মাধ্যম ব্যাংকিং সেক্টরে কিছু সংস্কার হয়েছে। আগে ঢালাওভাবে ঋণ নিয়ে সেটাকে বিভিন্নভাবে জালিয়াতি করে পাচার করার যে সুযোগটা ছিল তা বন্ধ হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এই দেশে দুদক কার্যকর হোক, এই প্রতিষ্ঠানে জন্মের সাথে দুদক জড়িত, সেই প্রতিষ্ঠানটি কার্যকর হোক, সেটি বিবেচনায় নিয়ে দুদকের সাথে আমরা সহায়তা একদিক থেকে করেছি, অন্যদিক থেকে আমরা তাদেরকে সমালোচনা করেছি। সহায়তার জন্য তারা আমাদেরকে সাধুবাদ দিয়েছে, সমালোচনার জন্য আমাদেরকে তিরস্কার করেছে নিয়েছি। এবং সেটার উপর প্রত্যেকটা এমন না যে টিআইবি এককভাবে করেছে, একটা কমিশন গঠিত হয়েছে, সরকার গঠন করে দিয়েছে কমিশন, সেই কমিশন স্বাধীনভাবে কাজ করেছে। সরকারের অংশ দুদক সংস্কার কমিশন কখনো ছিল না, এটা আপনারা দয়া করে ভাবার কোনো কারণ নাই, কারণ দুদক সংস্কার কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করেছে এবং এটার সবগুলো কমিশনই স্বাধীনভাবে যার যার মতো কাজ করেছে। কিন্তু আমাদের কমিশনের আরেকটা ব্যতিক্রম বিষয় ছিল, একটা বিষয় দেখুন, এই যে $16 বিলিয়ন একটা এত অল্প সময়ের মধ্যে 15 বছরের পরে, যেটা আমাদের হিসাব, বিশেষ করে যেটি আমাদের হোয়াইট পেপার কমিটির যে রিপোর্ট, সেখানে আপনারা দেখেছেন। আবারও নিবিড় পরিচর্যায় নেওয়া হয়েছে লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনকে। 3 দিন আগে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। বাড়িতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে কয়েকবার বমি হয় ফরিদার। বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন। পারিবারিক সূত্রে জানা যায়, ফরিদা পারভিনের চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংস্কৃতি মন্ত্রণালয় সহ কয়েকজন উপদেষ্টা ফরিদা পারভিনের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। গেল কয়েক বছর যাবৎ কিডনির রোগে ভুগছেন ফরিদা পারভিন। শারীরিক অবস্থার অবনতি হলে গেল মাসেও তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কিছুদিন চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছিলেন তিনি। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। পটুয়াখালীর চান্দখালীতে প্রতিদিনই নদী গিলে নিচ্ছে ঘরবাড়ি, জমি আর জীবনের স্বপ্ন। পায়রার তীব্র ভাঙনে একের পর এক পরিবার বাস্তুচ্যুত হয়ে পড়ছে। কেউ আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন, কেউ ভাসমান জীবন বেছে নিয়েছেন। ভাঙনের আতঙ্ক এখন গোটা গ্রামকে গ্রাস করেছে। প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মসজিদে 3-7 ভাঙ্গ হইলে ভাঙ্গে যে কোথায় যাবে তার কোনো নিশ্চিত দেখতে পাচ্ছি না। কেউ লজ্জায় ভিক্ষা করতে পারে না। পাশে জায়গা রাখছি, মানে কোনো রকম একটু জায়গা রাখতে থাকি, সেই জায়গাটায় এখন মনে করেন বাইরে বেরিবেদের বাইরে হালাই দিয়েছে আমাগো। এখন তো জলে আমরা বাঁচতে আছি, এখন কোথায় যাবো, কি করবো, এইরকম কোনো জায়গা নাই। কথাগুলো বলছিলেন পটুয়াখালী সদর উপজেলার চান্দুখালী গ্রামের বাসিন্দা সুনীল করাতি। পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের চান্দুখালী গ্রামের মানুষ আজ ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন। উত্তর পাশে পায়রা নদীর তীব্র স্রোতে প্রতিদিনই বিলীন হচ্ছে ঘরবাড়ি, জমি জমা আর জীবিকার স্বপ্ন। কেউ বাস্তুচ্যুত হয়ে শহরে চলে গেছেন, কেউ আবার নতুন ঘর তুলে কষ্টে টিকে থাকার চেষ্টা করছেন। কিন্তু ভাঙনের ভয় তাদের পিছু ছাড়ছে না। বাড়ি ছিল বিশাল বাড়ি, 300-350 মানুষ একটা বাড়ির ভিতর বাস করতাম। মসজিদ, কাচারি সব গেছে। মসজিদে 3-7 ভাঙ্গ হইলে এই নগদ তো এই 3 দিন হয় মসজিদ ভাঙ্গে আবার একটু সরাইছি। এখন তো যাইতে আছে নদীতে, শুনি বেরির বেদ হয়, আপনার এই পিলার হালা হয়, কত কিছু ঠেক দেয়। অন্য দেশে ওই টিভির মধ্যে দেখি, আমাকে তো কিছুই করেন। এই তো দেন হাজার হাজার মানুষ, আমরা ঘর বাড়ি সব চলিয়ে গেছি। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাকিব জানান, ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামত ও বিকল্প রাস্তা নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি অনুমোদিত হয়েছে পটুয়াখালী সদর ও মির্জাগঞ্জের ভাঙন রোধে একটি সমীক্ষা প্রকল্প। একটা সমীক্ষা প্রকল্প অলরেডি অনুমোদিত হয়েছে, বর্তমানে ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া চলমান। তো আমরা আশা করতেছি সমীক্ষা প্রকল্পটি কাজ যখন শেষ হবে, তখন সমীক্ষা প্রকল্পের সুপারিশের আলোকে আমরা প্রকল্প প্রণয়ন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবো। তার এই বক্তব্যের বাস্তবায়নের আগে যদি পুরো গ্রামই নদীগর্ভে বিলীন হয়ে যায়, তাহলে চান্দুখালীর মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে? নিউজ ডেস্ক, জাগো নিউজ।
দেশে আদার মৌসুম না থাকায় বাজার এখন পুরোপুরি আমদানি নির্ভর। রসুনও আসছে মূলত চীন থেকে, তবে পাইকারিতে দাম পড়লেও খুচরায় কয়েক গুণ বেশি দামে বিক্রি হচ্ছে। এতে আমদানিকারকরা কোটি টাকার লোকসানে ডুবলেও খুচরা বিক্রেতারা কেজি প্রতি 30 থেকে 50 টাকা বাড়তি মুনাফা গুনছেন বলে অভিযোগ উঠেছে। মৌসুম না থাকায় দেশের বাজারে দেশি আদা নেই, রসুনও প্রায় পুরোপুরি আমদানি নির্ভর। ফলে চাহিদা মেটাতে চীন থেকে আমদানি হলেও এর সুফল ভোক্তা পাচ্ছেন না। পাইকারিতে দাম সর্বনিম্ন পর্যায়ে নেমে গেলেও খুচরায় কয়েক গুণ বেশি দামে বিক্রি হচ্ছে। চট্টগ্রামের খাতুনগঞ্জ ঘুরে দেখা গেছে আড়তে প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে 105 থেকে 108 টাকায়, রসুন 98 থেকে 100 টাকায়। অথচ একই পণ্য পাশের খুচরা দোকানে 140 থেকে 180 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পেঁয়াজ 80 টাকা 85 এরকম সেল করতে, আর আদা হচ্ছে 25 30 এই 35 এরকম। আর আদা রসুন হচ্ছে 115 120। আমদানিকারকরা বলছেন প্রতি কেজি আদা রসুনে 30 থেকে 40 টাকা করে লোকসান গুনতে হচ্ছে। এক এক কন্টেইনারে লোকসানের অঙ্ক দাঁড়াচ্ছে 15 থেকে 16 লাখ টাকা। আজকের দিনে হিসাব করলে, বাজার হিসাব করে যে আমাদের এই টোটাল 8 কন্টেইনারে আমার 76 লাখ টাকা প্লাস লস। এখন বর্তমানে গত বছরের তুলনায় এবছর অনেক কম চাহিদা আদা রসুন, এগুলোর চাহিদা খুবই কম। মানুষ কি জন্য যে কমে গেছে জানি না, গতবার যে পরিমাণ খাইছে এবারের পরিমাণ খাচ্ছে না। খাতুনগঞ্জের আমদানিকারক MSA ট্রেড ইন্টারন্যাশনালের কর্ণধার মীর মোকাররম হোসেন জানান, গেল বছর যেখানে 180 কন্টেইনার আদা রসুন আমদানি করে সঠিক দাম পাওয়া গেছে, এবার 30 কন্টেইনার নামিয়েও বাজার পাচ্ছেন না। আপনার হচ্ছে কি আমার আগে হচ্ছে কি আপনার গত বছর হচ্ছে কি আপনার 180 কন্টেইনার মাল নামছে, তাও হচ্ছে কি আমরা বাজার পাইছি। আর এখন হচ্ছে আমরা 30 কন্টেইনার মাল নামতেছে, তাতে হচ্ছে আমরা বাজার পাচ্ছি না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে বছরে প্রায় 7 লাখ টন রসুনের চাহিদা রয়েছে, উৎপাদন হয় 5 লাখ টনের কিছু বেশি। ঘাটতি পূরণে আমদানির 95% আসে চীন থেকে। অপরদিকে বছরে 3 লাখ টন আদার চাহিদার অর্ধেকই আমদানি নির্ভর। আদাতে হচ্ছে কি আমাদের এখন হচ্ছে কি আপনার কেজিতে হচ্ছে কি 35 টাকা করে লস। আপনার হচ্ছে কি এই যে আপনার জানুয়ারি থেকে এই পর্যন্ত আপনার সেপ্টেম্বরে আসার পর থেকে আপনার আদা রসুনে হচ্ছে কন্টিনিউ আমরা হচ্ছে লস দিয়ে যাচ্ছি। বাজার বিশেষজ্ঞরা মনে করেন পাইকারি ও খুচরা দামের এই অস্বাভাবিক ব্যবধানের কারণে মূল ভোক্তারা কখনোই কম দামে সুফল পান না। আমদানিকারকরা লোকসানে থাকলেও খুচরা বিক্রেতারা প্রতিনিয়ত কেজিতে 30 থেকে 50 টাকা বেশি দামে বিক্রি করে বাড়তি মুনাফা তুলছেন বলে মনে করেন বাজার বিশেষজ্ঞরা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি ব্রাউন সসের বস। জানাবো আন্তর্জাতিক সংবাদ। বাদশাহ আবদুল্লাহর মৃত্যুর পর সৌদিতে ক্ষমতার খেলা নতুন মাত্রা পায়। শুরুতে উত্তরাধিকার পদে ছিলেন মুকরিন, কিন্তু মাত্র 3 মাসে সিংহাসনের সিঁড়ি দখল করলেন মোহাম্মদ বিন নায়েফ। আর তার ছায়ায় উঠে এলেন 29 বছরের তরুণ মোহাম্মদ বিন সালমান, যিনি পরের বছরগুলোতে রাজনীতির পর্দার আড়ালে ক্ষমতার ছক কষলেন। বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে। আবদুল্লাহর মৃত্যুর পর সৌদি আরবের নতুন শাসক হলেন সালমান বিন আব্দুল আজিজ। শুরুর ঘটনা অনুযায়ী তার ছেলে মুকরিন ছিলেন উত্তরসূরি, কিন্তু মাত্র 3 মাসের মাথায় খেলার ছক পাল্টে গেল। মুকরিনকে সরিয়ে সিংহাসনের উত্তরাধিকারের সিঁড়িতে জায়গা নিলেন মোহাম্মদ বিন নায়েফ। আর এর ছায়ায় উঠে এলেন 29 বছরের অচেনা এক তরুণ মোহাম্মদ বিন সালমান, বা সংক্ষেপে MBS। প্রথমে কেউ তাকে গুরুত্ব দেননি, কিন্তু দ্রুতই প্রমাণ হলো এই তরুণ আসলে সিংহাসনের দ্বার রক্ষক। বাবাকে পরিবার ও কাছের মানুষদের কাছ থেকে বিচ্ছিন্ন করে দিলেন তিনি। এমনকি শোনা যায় নিজের মা ও বোনদেরও গৃহবন্দী করে রেখেছিলেন। বাচ্চাকে বলা হতো তারা চিকিৎসার জন্য বিদেশ গেছেন। একই সময়ে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ইয়েমেনে রক্তক্ষয়ী অভিযান শুরু করেন MBS। শুরুতে প্রশংসা পেলেও শিগগিরই সেই যুদ্ধে সৌদি আরবের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হলো। আরেকদিকে ধীরে ধীরে ক্ষমতার ছক কষতে থাকলেন তিনি। 2015 সালের জুনের সেই রাত যুবরাজ মোহাম্মদ বিন নায়েফকে ডাকা হলো বাদশার প্রাসাদে। ভেবেছিলেন বৈঠক হবে, কিন্তু ফাঁদে পড়লেন। লিফট থেকে নামতেই তার দেহরক্ষীদের নিরস্ত্র করা হলো।
একটি কক্ষে নিয়ে চাপ দেয়া হলো পদত্যাগ করার। ডায়াবেটিসে অসুস্থ নায়েফকে ঔষধ পর্যন্ত দেয়া হয়নি। ভোরের দিকে ক্লান্ত বিধ্বস্ত নায়েফ স্বাক্ষর করলেন পদত্যাগ পত্রে। আর ঠিক তখনই সালমান উন্নীত হলেন ক্রাউন প্রিন্সে। ঠিক এর পরপর সালমান শুরু করলেন এক ভিন্ন খেলা। রাজনৈতিক প্রতিপক্ষ প্রিন্স ও ব্যবসায়ীদের রিটস কার্লটনে বন্দী করে বিপুল অর্থ আদায়, লেবাননের প্রধানমন্ত্রীকে হঠাৎ পদত্যাগে বাধ্য করা, আর সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড, সবকিছুর নেপথ্যে উঠে এলো একটাই নাম, MBS অর্থাৎ মোহাম্মদ বিন সালমান। আজ তার পোস্টার ঝুলছে রিয়াদের রাস্তায়, বিলাসবহুল ইয়টে ঘুরছে তার কেনা দা ভিঞ্চির ছবি। কিন্তু পর্দার আড়ালে রয়ে গেছে একটি প্রশ্ন, সৌদি সিংহাসনের প্রকৃত উত্তরাধিকার অর্জিত হলো কৌশলে নাকি রক্তাক্ত চক্রান্তে? দর্শক, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের ইন্টারন্যাশনাল ডেস্কের সাব এডিটর শাহিন হাওলাদার। শাহিন, আপনাকে আমন্ত্রণ। ধন্যবাদ। শাহিন, আমরা যেরকমটি দেখছিলাম প্রতিবেদনে যে সৌদি আরবের রাজনীতিতে মোহাম্মদ বিন সালমানের উত্থান হলো, এত দ্রুত এটা কিভাবে সম্ভব হলো আপনার দৃষ্টিতে কি মনে হয়? মোহাম্মদ বিন সালমান হচ্ছেন বর্তমানের ক্রাউন প্রিন্স এবং ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী। তো সৌদি আরবের আসলে যিনি ক্ষমতায় থাকেন তিনি সবসময় ক্ষমতাধরই থাকেন, কারণ এটা বুঝতে হলে সৌদির যেই শাসন ব্যবস্থা আছে সেটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গায় ইম্প্যাক্ট ফেলে। কারণ হচ্ছে যে সৌদির যে ক্রাউন প্রিন্স তাকে কিন্তু বাদশাহ নিয়োগ দিয়েছেন, এবং সেক্ষেত্রে কিন্তু কোনো আদার্স যেই স্টেক হোল্ডার থাকে সরকারের, সেগুলো কিন্তু তাদের কারো কোনো কিন্তু মতামত নেওয়া হয় না, শুধু বাদশাহী প্রিন্সকে নিয়োগ দেন। তো তার এখন প্রশ্ন হচ্ছে যে তিনি কিভাবে দ্রুত এত ক্ষমতাধর হয়ে উঠলেন। তো আসলে তিনি একজন কিন্তু অনেক আলোচিত বা ক্রাউন প্রিন্স একজন আলোচিত ব্যক্তি, নট অনলি সৌদি আরব বা মুসলিম ওয়ার্ল্ড, সেটার জন্য না, সারা পৃথিবীতেই একজন আলোচিত এবং গুরুত্বপূর্ণ। তো ক্ষমতাধর হওয়ার ক্ষেত্রে যেই বিষয়গুলো এখানে খুব বেশি কাজ করেছে সেটা হচ্ছে যে সৌদির ট্রেডিশন হচ্ছে মজলিস শুরা, অথবা যেই একটা কাউন্সিল আছে, শুরা কাউন্সিল আছে, সেটার মাধ্যমে যে সদস্য থাকে তাদের বিভিন্ন মতামত নেওয়া হয় রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে এই নর্মসটা এই ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সেটা তিনি তোয়াক্কা করেন না বা কারো মতামত নেন না। এটা তাকে একটা একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা শাসক হিসাবে প্রতিষ্ঠিত করেছে। আরেকটা হলো যে যেই সম্ভাব্য যেই প্রিন্স থাকে, সৌদিতে কিন্তু হাজার হাজার প্রিন্স আছে এবং রাজনীতিতে প্রায় শতাধিক প্রিন্স সক্রিয়। তো এই মোহাম্মদ বিন সালমান যখন প্রিন্স হলেন, তারপর কিন্তু যেই যারা সম্ভাব্য প্রিন্স, যারা আবার তার পরবর্তী উত্তরসূরি হতে পারেন, তাদেরকে তিনি বিভিন্ন অজুহাতে, অর্থাৎ দুর্নীতি, তারপর বিভিন্ন কেলেঙ্কারিতে তাদেরকে অভিযুক্ত করা হয় এবং তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। তো এই কারণে তার যেই প্রিন্সে তার যেই শাসন ব্যবস্থায় তাকে যেই প্রতিযোগিতামূলক যেই শাসন ব্যবস্থা, সেই বিষয়টা অনুপস্থিত। সে কারণেও আর হচ্ছে যে এখানে ডিসেন্ট অর্থাৎ ভিন্ন মতের মানুষদেরকে এখানে খুব একটা সহ্য করা হয় না, টলারেট করা হয় না। যেমন আপনি ধরেন যদি সাংবাদিক হয়, সাংবাদিকদেরকেও সেখানে বিভিন্নভাবে হ্যারাস করা হয়, সাজা দেওয়া হয়। তারপর সেখানে আদার্স কোনো পলিটিক্যাল পার্টি নেই যারা ভিন্নমত পোষণ করবে। মানুষ যদি কেউ ভিন্নমত পোষণ করে, সেক্ষেত্রেও তাদেরকে বিভিন্ন শাস্তি ভোগ করতে হয়, সেটা একদম ক্যাপিটাল পানিশমেন্ট, মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। তো এটা হচ্ছে যে অভ্যন্তরীণ রাজনীতিতে তার অনেক বেশি ক্ষমতাধর হয়ে ওঠা। আরেকটা বিষয় হচ্ছে সে ইন্টারন্যাশনালি অনেক গুরুত্বপূর্ণ। সৌদি আরব সৌদি আরব অনেক ভাইটাল। এক হচ্ছে যে মিডল ইস্টের তার যেখানে অবস্থান, সেটা রিজিওনাল পলিটিক্সে তার সৌদি আরবের ভূমিকা। কারণ হচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের যে ইরান বিরোধী যে ক্যাম্পেইন এবং তারা যে ইসরায়েলকে নিয়ে যেই তাদের যেই কার্যক্রম, সেটার বিরুদ্ধে যদি একটা যে শক্তিটা দরকার, সেটা হচ্ছে সৌদি আরব। এবং সেই সৌদি আরবেরই ডিফ্যাক্টো নেতা হচ্ছেন মোহাম্মদ বিন প্রিন্স, যিনি পশ্চিমাদের মদতপুষ্ট এবং সব ধরনের সহযোগিতা পেয়ে থাকেন। তো এক্ষেত্রে তাকে আসলে খুব বড় কোনো শাস্তি বা কোনো স্টেটমেন্ট, বিবৃতির
মুখোমুখি হতে হয় না। আর বিশ্বের অন্যান্য যেই রাষ্ট্রনেতা বা রাষ্ট্র আছে, যেরকম আমরা যদি ধরি যে চীন অথবা রাশিয়া, সেখানেও তার একটা ভালো ব্যালেন্স আছে, মানে পশ্চিমাদের বলয় থেকে বের হয়েও তিনি একটা ব্যালেন্স স্থাপন করেছেন, যার কারণে বিভিন্ন সময়ে তিনি যেই সমস্যা বা চ্যালেঞ্জের মুখোমুখি হন, সেক্ষেত্রে এই চীন রাশিয়া থেকে কোনো চ্যালেঞ্জ তিনি ফেস করেন না বা কোনো তাদের বিরুদ্ধে কোনো কথা বলা হয় না এখান থেকে। সেটাও এক্ষেত্রে তাকে অনেক বেশি ক্ষমতাধর হয়ে ওটার তৈরি করেছে। আরেকটা বিষয় উল্লেখ করা দরকার, যেটা হচ্ছে যে তেল এবং গ্যাস, যেটা সারা বিশ্বের জন্য দরকার, এবং সৌদির তেল গ্যাস না হলে কিন্তু মানে তেল গ্যাসের দাম বেড়ে যাবে সারা পৃথিবীতে। তো সেটার জন্য তারা অনেক গুরুত্ব পায়, এবং সে কারণে তিনি মানে এইগুলোর উপর বেস করেই তিনি অনেক ক্ষমতাধর হয়েছেন। যেমনটি বলছিলেন যে এগুলোর উপর আসলে বেস করে একনায়কতন্ত্র যেটা প্রতিষ্ঠিত হয়েছে। আর ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নাইফকে সরিয়ে দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়াটা কেমন ছিল? এবং আমি যদি আরেকটু বলি যে পাশাপাশি ইয়েমেনে সামরিক অভিযানের সিদ্ধান্ত সৌদি আরবের ভাবমূর্তি এবং কূটনীতিতে কি ধরনের প্রভাব ফেলছে বলে আপনি মনে করেন? আসলে সত্যি কথা বলতে যদি বলি, নাইফের যেই ক্ষমতাচ্যুত করে, অর্থাৎ নায়েফের স্থলাভিষিক্ত হয়েছিলেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তো সেক্ষেত্রে আসলে যেই প্রক্রিয়াটার মধ্য দিয়ে নায়েফকে পদচ্যুত করা হয়েছে, তাকে প্রথমত তাকে মানসিকভাবে চাপ তৈরি করা হয়েছে, তাকে বিভিন্নভাবে হ্যারাস করা হয়েছে, তারপর তার বিরুদ্ধে অনেক এলিগেশন, স্ক্যাম নিয়ে আসা হয়েছে। যখন তারপরও নায়েব কিন্তু ক্ষমতা বা ছাড়তে রাজি হন নাই, তাকে যে প্রিন্সের পদ থেকে সরাই দেওয়া হবে সেটার জন্য তিনি রাজি ছিলেন না। তো তাকে মানসিকভাবে চাপ দেওয়া হলো, তিনি অসুস্থ ছিলেন, এবং কি এমন পর্যায়ে গেছে যে তার যে প্রয়োজনীয় ওষুধ দরকার সেগুলো পর্যন্ত তাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তী এক পর্যায়ে তিনি বাধ্য হয়ে পদত্যাগ করেন। তবে এখানে সবথেকে ইন্টারেস্টিং বিষয় হলো যে আন্তর্জাতিক একজন ব্যক্তিকে যে পদচ্যুত হলে বা পদচ্যুত করালে যে আন্তর্জাতিক প্রেশারটা আসে অন্যান্য রাষ্ট্র থেকে, এই ক্ষেত্রে ইন্টারফারেন্সটা অনেক কম ছিল। কারণ যদিও নায়েব পশ্চিমা রাষ্ট্র, বিশেষ করে যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট ছিলেন, যুক্তরাষ্ট্র তার বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করতেন, তিনি এমনকি যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক বাহিনীর বিভিন্ন কোর্স থেকেও প্রশিক্ষণ নিয়েছিলেন। তারপরেও এখানে ইন্টারফারেন্সটা কম ছিল, এবং মোহাম্মদ বিন সালমান যখন প্রিন্স হন তখন তাকে স্বাগত জানানো হয় যুক্তরাষ্ট্র থেকে। তার মানে এখানে খুব একটা প্রভাব ছিল না। অথবা আপনি দেখেন, এটার কারণে যে সৌদির কোনো রাষ্ট্রদূতকে কোনো পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রদূত অন্য কোনো দেশ তলব করেছে তাও হয় নাই, মানে কেউ বিবৃতি দিয়েছে সৌদির বিরুদ্ধে সেটাও হয় নাই। তো স্বাভাবিকভাবে এটার প্রতিক্রিয়া খুব কম ছিল, তবে এটাকে খুব একটা ভালোভাবে নেয় না, যেহেতু প্রক্রিয়াটা যথাযথ ছিল না। আর আপনি যেটা দ্বিতীয় কোয়েশ্চেন যেটা বলছিলেন যে ইয়েমেনের ব্যাপারটা, সৌদির যে হামলা, আসলে ইয়েমেনের কিন্তু একটা আরব বসন্তের পরে ইয়েমেনের যেই বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেখানে রাজনৈতিকভাবে অনেক অস্থিতিশীল ছিল, বিভিন্ন ফ্যাক্টরস ছিল। তো ইয়েমেনের যে সরকার প্রধান ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি সৌদি আরবকে সেখানে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছিলেন। তো এখানে যে ইয়েমেনের উপর যে শুধু সৌদি আরব হামলা করেছিল শুধু সেটা নয়, এখানে যে উপসাগরীয় একটা জোট ছিল, যেখানে বাহরাইন, আরব আমিরাত, কাতার, এদের একটা জোট ছিল, তারা সেখানে ক্যাম্পেইন করেছে, এবং সেখানে প্রত্যক্ষভাবে পশ্চিমা রাষ্ট্রগুলো, যুক্তরাষ্ট্র লজিস্টিক্যাল, তারপর গোয়েন্দা তথ্য সরবরাহ থেকে সব ধরনের সহায়তাই করেছে। সেক্ষেত্রে প্রথম দিকে একটা ছিল যে আমরা সবসময় শুনি যে সন্ত্রাসবাদ দমনের প্রেক্ষাপটে যেই ক্যাম্পেইনটা করা হয় সেটার একটা সমর্থন ছিল পশ্চিমাদের। তবে আন্তর্জাতিক অঙ্গন থেকে যে রিয়াকশনটা ছিল সেটা হচ্ছে আপনার হামলার ফলে ইয়েমেনে যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, লাখ লাখ মানুষ না খেয়ে থাকা, বিভিন্ন বেসামরিক লোকজনের যে হতাহত হামলার কারণে, সে কারণে অনেক ইন্টারন্যাশনাল প্রতিক্রিয়া ছিল, এবং শেষ পর্যন্ত সৌদি আরব সেটা কন্টিনিউ করতে পারে না, এবং শেষ পর্যন্ত তাকে করোনা মহামারীর সময় তাদের সেই হামলাটা উইথড্র করা হয়। এবং হুতিদের উপর যে হামলাগুলো করা হচ্ছিল, এবং হুতিও সৌদি আরবের উপর একইভাবে প্রেশার দিয়েছিল, তারাও সৌদি আরবের বিভিন্ন তেল স্থাপনায়, যেটা তাদের অর্থনীতির মূল চালিকা শক্তি, সেখানে হামলা চালিয়েছিল, যার কারণে এক পর্যায়ে বিভিন্ন কারণে তারা নেগোসিয়েশন করতে বাধ্য হয়। তবে মানবিক পরিস্থিতির কারণে সৌদি আরব অনেক
সমালোচনার মুখোমুখি হয়েছিল। শাহিন খুব সুন্দর করেই বলছিলেন যে কথাটা যে নানা রকম প্রেশার ক্রিয়েট করে মোহাম্মদ বিন নাইফকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আমি যদি একটু বলি যে জামাল খাশোগি হত্যাকাণ্ডে এমবিএস এর নেতৃত্বের প্রতি আস্থা কমিয়ে দিয়েছে নাকি তার ক্ষমতা অটুট রেখেছে, আপনার কি মনে হয়? এবং আমি সাথে একটু যোগ করব যে সেই সঙ্গে নারীদের স্বাধীনতা এবং অর্থনীতি সংস্কারের যে উদ্যোগটা নেওয়া হচ্ছে তাকে মানে সত্যি সৌদি সমাজের জন্য পরিবর্তন আনছে নাকি এটি শুধু আন্তর্জাতিক চাপটা সামলানোর জন্য? ওয়েল, জামাল খাশোগিকে হত্যাকাণ্ডটা সৌদি আরব সারা বিশ্বে একটা আলোচিত বিষয় ছিল তখন। শুধুমাত্র একজন সাংবাদিক ভিন্ন মত অবলম্বন করার কারণে অথবা একজন রাষ্ট্রনায়কের সমালোচনা করার কারণে তাকে হত্যা করা হয়েছে। এবং এই হত্যাকাণ্ডটা এমন না যে সৌদি আরবের কোনো কোথাও হত্যা করা হয়েছে অথবা তাকে কোথাও পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে অ্যাসাসিনেট করা হয়েছে, তাও না। এটা করা হয়েছে তুরস্কের একটা তুরস্কের যে সৌদি অ্যাম্বাসি আছে সেই সৌদি অ্যাম্বাসির মধ্যে, এবং সেটা বিভিন্ন আন্তর্জাতিক যে গোয়েন্দা সংস্থার রিপোর্ট এবং তুরস্কের যে গোয়েন্দা সংস্থা তারা সরাসরি এটার সাথে জামাল খাশোগির হত্যাকাণ্ডের সাথে এমবিএস এর একটি সংশ্লিষ্টতা পেয়েছে। এবং এমনটিও বলা হয়েছে যে জামাল খাশোগির হত্যাকাণ্ডের সঙ্গে এমবিএস সরাসরি জড়িত এবং তার সহযোগীরাই এই কাণ্ডটি ঘটিয়েছেন। তো এটার পিছনে একমাত্র কারণ ছিল যে জামাল খাশোগি ছিলেন এই রাজ পরিবারের সমালোচক এবং এমবিএস এর সমালোচক, সেটার কারণে। তো এটার বিপক্ষে আসলে সৌদি আরবের যে বিষয়টা সবসময় সামনে আসে যে আন্তর্জাতিক অনেক রাজনীতি, অভ্যন্তরীণ রাজনীতি, রিজিওনাল রাজনীতির কারণে হয়তো অনেকেই ইন্টারফারেন্স করে নাই। যেরকম প্রথমেই আমি বলেছিলাম যে চীন রাশিয়া খুব একটা হস্তক্ষেপ করে না, তারপর যুক্তরাষ্ট্র সৌদি আরবের সাথে খুব ভালো বন্ধু। ইন্টারেস্টিংলি তখনও ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ছিলেন যখন খাশোগিকে হত্যা করা হয়। তো ডোনাল্ড ট্রাম্প এটার রিয়াকশনও দিয়েছিলেন, যে ইঙ্গিত দিয়েছিলেন যে এটার সাথে এমবিএস জড়িত থাকতে পারে বা তারা জড়িত, সরকার জড়িত। তো যদিও বরাবরই সেটার মানে ডিনাই করে আসছে এমবিএস যে না এটার সাথে সরকারের বা তার কোনো সংশ্লিষ্টতা নাই, তারপরও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে বিবৃতি বা যে কথা বলা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খারাপ হয়েছিল। যদিও পরবর্তীতে ঠিক হয়ে গেছে, কারণ আন্তর্জাতিক অনেক ফ্যাক্টর, তারপর তেল গ্যাস, এই কারণে খুব বেশি হয় না। পরবর্তীতে সৌদি আরবে এটা বিচার করা হয়েছে জামাল খাশোগির হত্যাকাণ্ডের, 5 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, 3 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। যদিও পরবর্তীতে জামাল খাশোগির ছেলে সেই যাদেরকে অভিযুক্ত করা হয়েছিল তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আমি একটু জানতে চাচ্ছিলাম যে নারীদের স্বাধীনতা ও অর্থনৈতিক উদ্যোগ কি সত্যি মানে সৌদি সমাজে পরিবর্তন আনবে? এটা হচ্ছে কি, সৌদি এমবিএস যখন ক্ষমতায় আসছেন তখন তিনি কিছু ভিশন নিয়েছেন, ভিশন 2030, এবং তিনি ব্যাপক এটার আন্ডারে তিনি ব্যাপক সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছেন। এটারই একটা অংশ হচ্ছে নারীদের স্বাধীনতার কথা যে বলা হচ্ছে, তাদের যে পোশাকের ক্ষেত্রে অনেক বিধিনিষেধ ছিল সেগুলো অনেক শিথিল করা হয়েছে। তারপর আপনার অ্যালকোহলের উপরে অনেক নিষেধাজ্ঞা ছিল স্পেসিফিক জোনে, সেটাকে বৈধ লাইসেন্স দেওয়া হচ্ছে বিভিন্ন। এটার মূল কারণটা হচ্ছে নারীদের গাড়ি ড্রাইভিং করার লাইসেন্স দেওয়া হচ্ছে। এটার মূল কারণ হচ্ছে যে ট্যুরিজমকে অ্যাট্রাকশন করা এবং বেশ কিছু পরিবর্তন করা। কারণ সৌদিতে যদি এই ধরনের রেস্ট্রিকশনগুলো থাকে সেক্ষেত্রে আন্তর্জাতিক ট্যুরিজমের উপর বিভিন্ন দেশের নাগরিকদের অথবা বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো যে প্রশ্নগুলো তোলে সেটা থেকে অ্যাভয়েড করার জন্য সৌদি সরকার যে ভিশন 2030 নিয়েছে সেটার অংশ হিসেবেই নারীদেরকেও এই পোশাকের স্বাধীনতা দেওয়ার চেষ্টা করছে তারা। তো এটা আসলে অনেকেই বলছেন যে এটা আসলে যে নারীদের স্বাধীনতার ব্যাপারটা তা না, এটার পিছনে অর্থনৈতিক কারণ আছে। কারণ নারীরা যদি বাইরে যায়, নারীরা যদি কাজ করে, তাদের অর্থনীতিতে, তাদের জিডিপিতে, তাদের যে ট্যুরিজম সেক্টর আছে এগুলো প্রভাব পড়বে। সেই জন্যই মূলত এই সিদ্ধান্ত নেওয়া। এবং বলা যেতে পারে কিছুটা আন্তর্জাতিক চাপ সামলানোর। এটাই তো যে মানবাধিকার সংস্থাগুলো প্রশ্ন তোলে যে স্বাধীনতা নাই, মেয়েদের স্বাধীনতা নাই, সেই কারণে তারা এই জায়গাটা থেকে বের হয়ে আসার চেষ্টা করছে। যে অন্য আগে যেই বিধিনিষেধগুলো ছিল সেগুলো তারা এখন দেখেন সৌদি আরবে কিন্তু সিনেমা ইন্ডাস্ট্রি অনেক বেশি এক্সপ্যান্ড অনেক বাড়ছে। তো তাদের এখানে অনেক সিনেমা তৈরি হচ্ছে এবং এটা যে অভ্যন্তরীণভাবে তা না। তারপর কনসার্ট হচ্ছে সৌদিতে, আমাদের দেশের অনেক শিল্পীরাও সেখানে যে কনসার্ট করছেন। তো বোঝাই যাচ্ছে যে তারা আসলে আমূল পরিবর্তন করতে চাচ্ছেন। খুব সুন্দর করে আপনি উপস্থাপন করলেন শাহিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে থাকার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের সাব এডিটর শাহিন হাওলাদারের সঙ্গে। এবার চলে যাচ্ছি অন্যান্য সংবাদে।
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় 105 টন মানবিক ত্রাণ সামগ্রী পাঠালো পাকিস্তান। এক বিবৃতিতে দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাকদার এ তথ্য জানান। তিনি জানান, আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে ফোনালাপের পর পাকিস্তান এই পদক্ষেপ নেয়। গত রোববার আফগানিস্তানে 6 মাত্রা শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত তালেবান কর্তৃপক্ষের দেওয়া সর্বশেষ তথ্যানুসারে 1469 জন নিহত এবং 3700 জনের বেশি মানুষ আহত হয়েছেন। এটি বিগত কয়েক দশকের মধ্যে দেশটিতে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পগুলোর একটি। প্রয়োজনীয় খাদ্যপণ্য, ওষুধ, তাঁবু, কম্বল ও বাবল ম্যাট, ত্রাণ বহনকারী চালানে পাঠানো হয়েছে, যা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণকে তাৎক্ষণিকভাবে সহায়তা করবে। পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার এক্সে লেখেন, এই কঠিন সময় পাকিস্তান আফগান ভাইদের পাশে আছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো ডাক পেলেন দক্ষিণ আফ্রিকার কিশোরী ক্রিকেটার কারাবো মেসো। মাত্র 17 বছর বয়সী এই উইকেট রক্ষক ব্যাটার এখন পর্যন্ত 2টি ওয়ানডে খেলেছেন এবং মোট 7টি আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা রয়েছে তার। এবারে সিনিয়র দলের হয়ে তার প্রথম বিশ্বকাপ হলেও এর আগে 2টি অনূর্ধ্ব-19 বিশ্বকাপ এবং এবছর স্টেইন সিটির হয়ে জিতেছেন SA20 স্কুল শিরোপা। মেসোর পাশাপাশি এবারে নারী বিশ্বকাপে প্রথমবার খেলবেন অফ স্পিন অলরাউন্ডার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির জন্য দুদকের চিঠি। স্ত্রী সহ জাপা চেয়ারম্যান জিএম কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। সৌদি সিংহাসন দখলের জন্য বাবাকে বন্দী, ভাইদের সরালেন মোহাম্মদ বিন সালমান। আফগানিস্তানে 105 টন মানবিক সহায়তা পাঠালো পাকিস্তান। এবং দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে জায়গা পেলেন 17 বছর বয়সী তারকা। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।